সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার। ভোটারের ইশতেহার নিয়ে আজ আমরা এসেছি দেশের উত্তরের জেলা লালমনিরহাটে। লালমনিরহাটের এই তিস্তা ব্যারেজ যেটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটি এই অঞ্চলকে যেমন মর্যাদাপূর্ণ করেছে কৃষিতে সমৃদ্ধ, একই সঙ্গে এই তিস্তা নদী কিন্তু এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশারও কারণ হয়েছে। আজকে আমরা ভোটারের ইশতেহার আলোচনা করবো এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, আশা আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে চারজন অতিথি যুক্ত রয়েছেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আমার বামে রয়েছেন লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান। আমার ডানে দিকে রয়েছেন এনসিপির লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান রকি। আমাদের সাথে একজন সুধীরন যুক্ত রয়েছেন আমার সর্ববামে রেজাউল করিম প্রধান, যিনি একজন শিক্ষাবিদ। দর্শক, চলুন সরাসরি আলোচনায় চলে যাই। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে বিএনপির তো রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা শুনছি। 31 দফা তো এক ধরনের ইশতেহার, আবার নির্বাচনের ইশতেহার নিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলো এই অঞ্চলের মানুষের সাথে আসলে কতখানি প্রাসঙ্গিক? ধন্যবাদ। আজকে এখনই টেলিভিশনের পাশাপাশি অতিথিবিন্দু, পাশাপাশি দর্শকবিন্দু সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের দেশনায়ক তারেক রহমান 23 সালেই রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মসূচি দিয়েছেন, যেটি বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করবেন। তারই লক্ষ্যেই লালমনিরহাট জেলায় বিশেষ করে কৃষি কার্ড যেটি উনি করেছেন, সেটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ এই বাংলাদেশের বেশিরভাগ কৃষিজীবী কৃষি কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বিনামূল্যে ঋণ কর্মসূচি থেকে অনেক বিষয়ে সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড একটি আছে, যেটি এই এলাকার মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2000 থেকে 2500 টাকা ভর্তুকি পাবেন এবং এই কার্ডের বিনিময়ে তারা সারা জীবনের বিভিন্ন চাল ডাল দ্রব্যমূল্য বিনামূল্যে পাবেন এবং তাদের যে কর্মসংস্থান সেটি এখান থেকে উপার্জিত হবে। তো এই 31 দফার মধ্যেই এই লালমনিরহাট জেলার মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্রীড়া থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা থেকে শুরু করে এরকম পর্যায়ক্রমে 31 দফা বাস্তবায়ন করবেন এবং যেটি আমাদের এই লালমনিরহাট জেলার জন্য অত্যন্ত প্রয়োজন। আপনাদেরকে স্মরণ করে দেই যে আমাদের জেলা অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই ইতিমধ্যেই লালমনিরহাট জেলার মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য জাগোবাহে তিস্তা বাস্তবায়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনার ডাক দিয়েছিলেন, যেটি আমরা ফেব্রুয়ারির 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা 48 ঘন্টা এই তিস্তা নদীর মাঝেই অবস্থান নিয়েছিলাম। তারই প্রেক্ষিতে আমাদের দেশনায়ক তারেক রহমান 18 তারিখে একটি বক্তব্য দিয়েছিলেন যে যদি বিএনপি আগামী দিনে সরকার ক্ষমতায় আসে, সর্বপ্রথম লালমনিরহাট তথা রংপুর বিভাগে 5টি জেলায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করবে। আমরা এটা সম্পর্কে আরো নিশ্চয়ই জানবো। আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু এদিকে যেতে চাই। জনাব আতাউর রহমান, আপনারা তো আমরা দেখছি নীলফামারীর যে লালমনিরহাটের যে 3টি আসন, সেই 3টি আসনে তরুণ প্রার্থী দিয়েছেন, অপেক্ষাকৃত তরুণ। তার মধ্যে আমরা ব্যবসায়ী দেখছি, আইনজীবী দেখছি। এই বিএনপির প্রবীণ প্রার্থীদের মাঝে তরুণরা আসলে কতখানি মানুষের মনে জায়গা নিতে পারবেন, বা এখনো পর্যন্ত মাঠের আসলে বাস্তবতাটা কি, কতখানি মানুষের কাছে পৌঁছা গেল? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন টিভিকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাকে, সেই সাথে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 54 বছর পর আমরা একটা প্রান্তে দাঁড়িয়েছি। এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের আসলে উন্নয়ন হয়নি। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক, স্বাধীনতার সঠিক সফলতা আমরা পাইনি। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করছে যে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করে একটা স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য
আমরা মনে করি এই দেশে সম্পদের কোনো অভাব নেই, সম্পদের সঠিক পরিচালনার অভাব। সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য জামায়াত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সাধ্য অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কি দিয়েছেন দেশকে এটা সবাই জানি আমরা। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। বাংলাদেশ জামায়াত ইসলামীর 300 আসনে আমাদের প্রার্থী, আমরা অপেক্ষাকৃত তরুণদেরকে আমরা প্রাধান্য দিয়েছি, এজন্য যে তাদের মেধা, যোগ্যতা, কোয়ালিটি এবং তারা সততার সাথে দায়িত্ব পালন করবে। লালমনিরহাট জেলা একটা অবহেলিত জেলা। এই জেলায় অনেকগুলো সম্ভাবনাময়ী দিক রয়েছে। এই তিস্তা মহাপরিকল্পনা যেটা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আপনারা জানেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবছরের শুরুর দিকেই চীনে গিয়েছিলেন সফরে একটা প্রতিনিধি দল নিয়ে। সেই চীনের সঙ্গে অনেকগুলো আলোচনার পাশাপাশি এই তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সেটা তো আমরা জানবো। আমি জানতে চাইছিলাম যে এই তরুণ প্রার্থীরা প্রবীণদের সাথে আসলে কতখানি বা রাজনৈতিকভাবে অভিজ্ঞ বিএনপির প্রার্থীদের কাছে কতখানি আসলে তাদের তুলনায় কতখানি জনগণের কাছে পৌঁছতে পারলো? যে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রার্থী, বিএনপির যে প্রার্থী আছে তাদের প্রার্থী তাদের মধ্যে কাজ করছে। আমাদের তরুণ প্রার্থীরা আমরা মনে করি যে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরপরই তারা মাঠে ময়দানে তারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং শুধু বুড়িমারি থেকে শুরু করে বড়বাড়ি পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নে, প্রায় 45টা ইউনিয়নেই প্রত্যেকটা গ্রামে এবং ইউনিটে আমাদের কমিটি আছে এবং আমাদের সাধারণ জনগণের সাথে আমাদের প্রার্থীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি যে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ আমাদের প্রার্থীরা বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। একটু এদিকে যেতে চাই, এনসিপির যিনি আছেন, এনসিপি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল, সেই নতুন বন্দোবস্ত এদিকে কতখানি হলো নাকি আর বাংলাদেশে বড় যে এই মুহূর্তে যদি দুটি দল বিএনপি এবং জামাত, সেই ধারার রাজনীতিতে আপনারা যাচ্ছেন আমরা দেখছি, লালমনিরহাটের অবস্থাও কি তাই? আসলে এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এনসিপির পক্ষ থেকে আমি এতটুকু আপনাদেরকে জানাইতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, এনসিপি গণমানুষের দল, এনসিপি জনসাধারণের দল। যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মাণে নতুন স্বপ্ন আমরা দেখেছি এবং যে সমস্ত ছেলেরা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এবং তাদের আত্মত্যাগ করেছে, আমরা আশা করি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি যে স্বপ্ন নিয়ে, যে নতুন ধারার রাজনীতির বন্দোবস্ত নিয়ে তারা এই বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখে, আমরা আশা করি এনসিপির ধারাতে আমরা আগামীর বাংলাদেশ এবং লালমনিরহাট জেলাকে ঠিক একই ধারাতে রাজনীতিতে আমরা বিল্ড আপ করতে পারবো। সেটি কিভাবে? সেটি আমরা যেমন দেখেন, আমরা যারা এখন আজকে তরুণদের নেতৃত্বের কথা আমরা বরাবরই বলে এসেছি যে তরুণরা রাজনীতিতে আসলে সুশীল মানুষ এবং সুষ্ঠু রাজনীতি দরকার। আমরা বরাবরই এই কথাগুলো কিন্তু অনেক জায়গায় বলে থাকি। আসলে এটা সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা রাখে, তৃণমূলের মানুষরা এটাকে কতটুকু গ্রহণযোগ্যতা দিচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমরা এনসিপির পক্ষ থেকে আজকে যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছে, সেন্ট্রাল অর্গানাইজাররা যারা আছেন, আমরা আশা করি তারা সৎ সাহসিকতা নিয়ে এখন পর্যন্ত মাঠে আছেন এবং তারা ইন ফিউচারে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে থাকবে। আমরা আশা করতেছি লালমনিরহাটে আমরা যারা আছি এবং এখন পর্যন্ত 1 এবং 2 এবং 3-এ আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। 2-এ হচ্ছে রাসেল আহমেদ এবং 3-এ রকিবুল হাসান। তো এই যে নতুন ছেলেগুলো যাদের বয়স 30-এর নিচেই যে সমস্ত ছেলেগুলো, আমরা আশা করি এই এনসিপি যেহেতু গণমানুষের দল, আমরা গণমানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগাবো ইনশাআল্লাহ। আপনার কাছে আবার আসবো স্যার, একটু আপনার কাছে জানতে চাই, এই যে দুই প্রার্থী, বড় দুই দল বাংলাদেশে এই মুহূর্তে আসলে বিএনপি এবং জামায়াত, তারা প্রার্থীদের প্রতিনিধি হয়ে এবং দলের প্রতিনিধি হয়ে তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে তাদের দল তাদের জায়গা থেকে অবস্থান রাখবে। আমরা তো স্যার 15-16 বছর ধরে শুনে আসি তিস্তা মহাপরিকল্পনার কথা। এটা কি শুধুই রাজনীতির প্রতিশ্রুতি নাকি আসলে বাস্তবসম্মত, নাকি বায়বীয় কোনো ব্যাপার? বাস্তবতাটা আসলে কি স্যার এখানকার? ধন্যবাদ এখন টেলিভিশনকে এবং এখন টেলিভিশন আজকে যারা দর্শক হিসাবে সরাসরি এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে এই পরিবর্তিত রাজনীতিতে মানুষের প্রত্যাশা অনেক, বিশেষ করে আমাদের এই এলাকার, এই প্রত্যন্ত এলাকার এই তিস্তা পারের যে মানুষগুলো আছে তাদের প্রত্যাশা আরও একটু বেশি। এই তিস্তা আমাদের দুর্ভোগের কারণ, আপনি উপস্থাপনায় বলেছেন এটা দুর্ভোগের কারণ। এখানে পাশেই আমাদের একটা ব্যারেজ আছে, যে প্রত্যাশা নিয়ে এই ব্যারেজটা করা হয়েছে, আসলে সেই প্রত্যাশা
আমি মনে করি যে 1%ও আমাদের এলাকার লোকজন এটা এর সুবিধা নিতে পারে না। এটার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশের প্রতি আমাদের যে দাসত্ববোধ, এই দাসত্ববোধকেই আমাদের এই তিস্তার যে পানির হিস্সা, তারপরে উজানে যে আরও বাঁধ আছে ইন্ডিয়ায়, সেই কারণে আসলে আমরা হিস্সা অনুযায়ী পানি পাই না। এখন এই যে শুকনো মৌসুম আপনারা দেখছেন যে এখানে আসলে এই শুকনো মৌসুমে আমাদের পানি পাওয়ার কথা, ইরিগেশনের জন্য পানি পাওয়ার কথা, সেই পানি আমরা কিন্তু পাই না, প্রত্যাশা অনুযায়ী আমরা পানি পাই না। আবার যখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুম আসলেই তিস্তার যে উজানে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়, ইন্ডিয়ার থেকে ছেড়ে দেওয়া হয়। আমাদের তখন এই এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়, মানুষের অত্যন্ত দুর্ভোগে মানুষ পড়ে এবং বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে যায়, মানুষদের থাকার ব্যবস্থা থাকে না, অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে। যাই হোক, আমাদের এই প্রত্যাশা, পরিবর্তিত রাজনীতি, আমি প্রথমেই বলেছি পরিবর্তিত রাজনীতিতে প্রত্যাশা, এই প্রত্যন্ত অঞ্চলের প্রত্যাশা অনেক বেশি, সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, প্রত্যেকটা দল থেকে কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে। তা আমরা এটার বাস্তবায়ন দেখতে চাই। আমরা যদি এটার বাস্তবায়ন দেখতে পারি, এখানে যদি একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে, এই প্রত্যন্ত অঞ্চলের এই গরিব দুঃখী মানুষের, আমি মনে করি যে একটা সুখের কারণ হবে এবং ভবিষ্যতে আমাদের এই এলাকাটা অনেক উন্নত হবে আমি মনে করি। জেলার সাধারণ মানুষ কি ভাবছে সেটিও আমরা একটু জানতে চাই। এখানকার ভোটারদের প্রত্যাশা এবং তাদেরও মতামত একটু এদিক থেকে জানতে চাই যে আপনারা আসলে কি ভাবছেন এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন ভোট নিয়ে। আমরা চাচ্ছি, আমাদের দীর্ঘ 20 বছরের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ হয় না। তো আমরা সকল প্রতিনিধিদের কাছে জিজ্ঞাসা করি যে ওনারা সরকার গঠনের কয়দিনের মধ্যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং আমাদের এই তিস্তা ব্যারেজে আধুনিক পর্যটন কেন্দ্র করবেন কিনা। আপনাকে ধন্যবাদ। একটু এদিক থেকেও জানতে চাই, ঘুরে ফিরে তিস্তা অববাহিকার 5 জেলার প্রসঙ্গ আসলে এই মহাপরিকল্পনার প্রসঙ্গটি আসে, এটিকে আসলে আকাঙ্ক্ষিত সব থেকে বেশি এই অঞ্চলের মানুষের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 54 বছরের মধ্যে এই বাংলাদেশ, বিশেষ করে উত্তর অঞ্চলে এই লালমনিরহাট জেলার দক্ষিণ এশিয়ার বৃহৎ সেচ প্রকল্প অবস্থিত। এই সর্বনাশা তিস্তা আমাদের অঞ্চলকে দ্বিখণ্ডিত করেছে, আর বারবার আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে এই তিস্তা নিয়ে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর ফল পাইনি। আমরা অনেক আশা নিয়ে আমাদের এই জমি জমাগুলো দান করেছিলাম, কিন্তু মানুষ এখানকার স্বপ্ন পূরণ করতে পারে নাই। তাই আমি এই প্রতিনিধিদের কাছে প্রত্যাশা করি যে ওনারা যে মহাপরিকল্পনার আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্ন বাস্তবায়ন আদৌ হবে কি না, এইটি বারবার প্রতিশ্রুতির মতোই বারবার প্রতিশ্রুতি যেটি দেওয়া হয়েছে সেটিই হয়ে থাকবে। তো আমরা চাচ্ছি ওনাদের কাছে যে এই স্বপ্ন যেন আমাদের পূরণের জন্য বাস্তবসঙ্গত কোনো কর্মসূচি গ্রহণ করা হয় এবং এই মহাপরিকল্পনা যেন বাস্তবায়নে, এই প্রত্যাশা রাখি তাদের কাছে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে প্রসঙ্গটি প্রথম থেকেই আলোচিত হচ্ছিল তিস্তা মহাপরিকল্পনা, সেটা নিয়ে কথা বলবোই, দর্শকদের প্রশ্নের উত্তর অতিথিদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এবার একটু আপনার কাছে আবারও জানতে চাই জনাব রফিকুল ইসলাম, বিএনপি বাংলাদেশ এই মুহূর্তে দাবি করছে, তাদের দাবি অনুযায়ী সব থেকে বড় রাজনৈতিক দল এবং ক্ষমতার খুবই দ্বার প্রান্তে। আজকে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলেন, তার ফেরাটাই অঞ্চলের আপনাদের প্রার্থীদের জন্য বেশি অ্যাডভান্টেজ অথবা মানুষের কাছে যাবার জন্য একটা বড় সুযোগ আরো প্রশস্ত হলো কিনা? ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রায় 17-18 বছর বাইরে ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে, এবং সেখান থেকে তিনি আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি 31 দফা রাষ্ট্র কাঠামো পরিকল্পনা হাতে নিয়েছেন, এবং এই 17 বছর উনি আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা নীতি নির্ধারণ করছেন তাদেরকে বারবার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ যেন সুখে শান্তিতে থাকে, নির্যাতনের শিকার না হয়। তারই পরিপ্রেক্ষিতে আপনারা আজকে অবগত রয়েছেন যে বাংলাদেশের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকা শহরে কোটি পার হয়ে গেছে লোকজন, এবং সেখান থেকে আমি বিশ্বাস করি সেই মেসেজের মাধ্যমেই প্রমাণিত হয় আগামী দিনে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতেছে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা উৎফুল্ল সৃষ্টি হয়েছে। এবং সে কারণেই সাধারণ মানুষরা বিভিন্নভাবে আলোচনা করতেছে যে যেহেতু বিএনপি
তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার তাদের দক্ষতা আছে এবং বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই মানুষের জন্য কাজ করেছে। এবং মানে ওনার ফেরাটা আপনাদের দলের জন্য এবং ভোটের মাঠে আপনাদের জন্য একটা বাড়তি সুবিধা যুক্ত করলো। আপনার কাছে আবারও ফিরবো, একটু আপনার কাছে জানতে চাই, দুটি প্রশ্ন একসাথে করতে চাই। তারেক রহমানের ফেরাটা আপনাদের জন্য রাজনীতির মাঠে বা ভোটের মাঠে এক ধরনের চাপ সৃষ্টি করলো কিনা, এবং আপনারা আসলে এই অঞ্চলের মানুষকে কি প্রতিশ্রুতি দেখাচ্ছেন বা কি করবেন এই অঞ্চলের মানুষের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জনাব তারেক রহমান সাহেব দেশে আসতেছেন, আমরা ওয়েলকাম জানাই। আসলে রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতা থাকা ভালো, অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে। আমরা পজিটিভলি দেখছি যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন থেকে যেটা গণতন্ত্রের হীন অবস্থায় চলছিল, জনাব তারেক রহমান সাহেব ফিরছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। সেই সাথে আমরা কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি মনে করছি না। তার কারণ আমরা ইতিমধ্যেই বাংলাদেশে দেখেছেন যে বিশেষ করে 24শে গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী সহ আমরা গোটা দেশে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। 5ই আগস্টের পরে মানুষের কাছে একটা নতুন ধারণা তৈরি হয়ে গেছে, যে ধারণাটার ফল ইতিমধ্যেই আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একদম সর্বাধিক, মানে আমাদের প্রতিপক্ষ যারা ছিল আমাদের অর্ধেকও ভোট পায়নি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই পজিটিভ দিক। আমরা মনে করি আগামী দিনে মানুষ এখন অপেক্ষা করে আছে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য, নির্বাচনে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী, আমরা আমাদের আমিরে জামাতের ভাষায় ক্ষমতা নয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেবা করার সুযোগ দেয় এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জামায়াত ইসলামী আমাদের এই লালমনিরহাট জেলায় শুধু তিস্তা মহাপরিকল্পনায় নয়, আমাদের এখানকার 4 লেনটা অত্যন্ত জরুরি। বুড়িমারি ল্যান্ডপোর্ট যেটা আছে, স্থলবন্দর যেটা আছে, সেটাকে আধুনিকায়ন করে এখানে বিমানবন্দর চালু সহ আমরা এই অঞ্চলটাকে একদম অর্থনৈতিক শিল্পাঞ্চল হিসাবে আমরা গঠন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে উত্তরাঞ্চলকে জামায়াত ইসলামীর পরিকল্পনার মধ্যে অনেকগুলো পরিকল্পনা দেশে আছে, সর্বাধিক গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই অঞ্চলটাকে সামনে এগিয়ে নিয়ে এগুলো নিয়ে আপনাদের দলের প্রার্থীরা যদি জিতে আসেন তাহলে তারা সেগুলো নিয়ে কাজ করবেন। আপনার কাছে ফিরবো আবারও, একটু এদিকে যেতে চাই। এনসিপির যিনি আছেন আখলাকুর রহমান রকি, আপনার কাছে জানতে চাই, আজকে একটা আলোচনা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে জামায়াতের সাথে জোটে যাচ্ছে এনসিপি এবং 30টি আসনের বিনিময়ে এনসিপি সেই জোটে যেতে রাজি হয়েছে। এটি আসলে তৃণমূলের নেতাকর্মীরা আপনারা কিভাবে দেখছেন? আমরা মনে করি একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের সেন্ট্রাল অর্গানাইজাররা যে সিদ্ধান্ত নেবে এবং তাদের সিদ্ধান্তই আমরা বরাবর তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের তৃণমূলের কার্যক্রম চলমান রাখব। পাশাপাশি দেখেন, বাংলাদেশ বিনির্মাণে আমরা এর আগেও বলেছি আমরা যে নতুন রাজনীতির বন্দোবস্ত কথা মানুষকে দেখিয়ে দিতে চেয়েছি। তার মধ্যে দেখেন ওসমান হাদি ভাই বলেন, আমাদের যারা হাসনাত আবদুল্লাহ বলেন, তাসনিম জারা বলেন, দেখেন এই যে 24-এর পরেই যে পরিবর্তন রাজনীতিতে আসছে, আপনারা দেখেছেন প্রার্থীরা অর্থাৎ যারা তাদের আসনে নির্বাচন করবে, নির্বাচন করতে গেলে আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে জনগণের দোরগোড়ায় গিয়ে রাতের আধারে বলেন, অন্ধকারে করেন, তাদেরকে কোনো না কোনো কিছুর বিনিময়ে ভোটার কেন্দ্রতে নিয়ে আসা। তো এই জায়গা থেকে এনসিপি যে কাজটা করতেছে, এনসিপি তাদের জায়গা থেকে সৎ এবং স্বচ্ছতার জায়গা থেকে দেখেন তারা বরাবরই বের হতে গেলে দেখা যাচ্ছে যে যারা আজকে তাদেরকে ভালোবাসার জায়গা থেকে অন্তঃস্থল থেকে তাদেরকে ডোনেট করতেছে, তারা যেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে এবং একটি সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে হয়। তো আমরা আশা করি আমাদের সেন্ট্রাল অর্গানাইজাররা যে সিদ্ধান্ত নেবে আমরা বরাবরই সমর্থন করব। আপনাকে ধন্যবাদ স্যার। একটু আপনার কাছে ফিরতে চাই। আপনি 3টি দলেরই কথা শুনলেন, তাদের প্রতিনিধির তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তারাও বলেছেন। এই যে দিন বদলের কথা আপনিও বললেন, নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন আসলে এই অঞ্চলের মানুষকে কতখানি স্পর্শ করেছে এই 1.5 বছরে? পরিবর্তন কি দেখেছেন? না, অবশ্যই এই পরিবর্তিত রাজনীতি মানুষকে অবশ্যই অনেকটা স্পর্শ করেছে এবং মানুষের প্রত্যাশা এর আগে যেটা ছিল, প্রত্যাশা করেছিল কিন্তু সেটা ওই বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আসলে প্রত্যাশা পূরণ হয় নাই। তাই এখন মানুষ প্রত্যাশা পূরণের একটা আশা করছে, যে তারা যে প্রত্যাশাটা এতদিন করে আসছে সেটা পূরণ হবে। তা বিশেষ করে লালমনিরহাট জেলা একটা অবহেলিত জেলা আমি মনে করি, যে অন্যান্য জেলার যে উন্নয়ন হয়েছে লালমনিরহাট জেলায় সেরকম কোনো উন্নয়ন হয়নি। অপার একটা সম্ভাবনা আছে ভুট্টা নিয়ে। এখানে এই এলাকায় প্রচুর ভুট্টা চাষাবাদ হয়, কিন্তু আসলে এই ভুট্টা প্রিজারভেশন এবং এটা প্রক্রিয়াজাতকরণ বলেন বা আপনার এটা যে প্রসেসিং,
সেটা কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। এটা যাতে এর পরবর্তীতে মানুষের প্রত্যাশা যেটা এখানে এটি যেন নিশ্চয়ই এই শিল্প অঞ্চলের কারখানা যেন মানুষের গড়ে ওঠে। প্রত্যাশা। জি জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সময় থাকলে নিশ্চয়ই আপনাদের থেকে আরো অনেক কথা দর্শকদের শোনাতে পারলে ভালো লাগতো। সময়ের স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আজকের ভোটারের ইশতেহার শেষ হচ্ছে লালমনিরহাট থেকে। আগামীকাল আমরা ভোটারের ইশতেহার জানতে যাব দেশের উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে। আগামীকাল বিকেল 4:30টায় সবাইকে দেখবার আমন্ত্রণ।